নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি নীতি নির্ণয় না দুর্নীতি, আরও একটি এপিসোড, আরও একটি পর্ব। নীতি নির্ণয় না দুর্নীতি কি নিয়ে অনুষ্ঠান আপনারা জানেন। এই সমাজকে দুর্নীতি মুক্ত করাই এই অনুষ্ঠানের মেন প্রান্তে আমাদের উদ্দেশ্য, সেটাই। কিন্তু বেশ কয়েকটি পর্ব আমরা বিভিন্ন ইস্যু নিয়ে, বিভিন্ন ইস্যু মানে বিভিন্ন রকম শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ, সেই জন্য বললাম বিভিন্ন ইস্যু নিয়ে, তাদেরকে আমরা এনেছি। উকিল থেকে, ডক্টর থেকে, সমাজকর্মী থেকে, অভিনেতা, অভিনেত্রী, রাজনৈতিক নেতা নেত্রী, প্রত্যেকে এসছে। এবং আমাদের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মানুষ কমেন্টে লিখেছেন, আপনারা শাসক দলের কাউকে কেন এই অনুষ্ঠানে আনছেন না। তো আমরা সেই জন্যই আজকের পর্বে আমাদের যিনি অতিথি আছেন তিনি একজন অধ্যাপক, এবং তার আর একটি পরিচয়, তিনি কিন্তু তৃণমূলপন্থী অধ্যাপক। আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে যাকে দেখেছেন তৃণমূল কংগ্রেসের হয়ে বলতে দেখেছেন, ডিফেন্ড করতে দেখেছেন, তাকেই আমরা আজকে এই পর্বে নিয়ে এসেছি, যাতে এই দুর্নীতি, এত অভিযোগ দুর্নীতি নিয়ে আমরা তার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে পারি। অধ্যাপক সমীর চট্টোপাধ্যায় আমার পাশে বসে আছেন, খুব পরিচিত মুখ আপনাদের কাছে। সমীরবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় নীতি নির্ণয় না দুর্নীতিতে আপনাকে স্বাগত। আপনি একজন অধ্যাপক। একদম প্রথমেই জিজ্ঞেস করবো, প্রচুর মানুষ অপেক্ষা করছেন হয়তো কেন আমরা তৃণমূলপন্থী কাউকে আনলাম না। শেষ পর্যন্ত আমরা আপনাদের সামনে এই পর্ব করছি। এত 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 অভিযোগের তো পরে যাবো। আপনি একজন অধ্যাপক হয়ে যাদবপুর ইউনিভার্সিটির মতো একটি জায়গাতে আপনি অধ্যাপনা করে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে, যে দল এই মুহূর্তে দাঁড়িয়ে হেড টু টেল সবাই বলছেন, জনতা বলছেন, বিরোধীরা সবাই বলছেন দুর্নীতি করছে। প্রথমে তৃণমূল একটা রাজনৈতিক দল, তাহলে স্বাভাবিকভাবে রাজনৈতিক দল মানে সেটাকে মেনে নিতে হবে যে তৃণমূলের মূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যার দীর্ঘ ত্যাগ তিতিক্ষা সংগ্রামের ইতিহাস। যারা রাজনীতিতে আছেন, যারা রাজনীতিতে নেই, সবাই চেনেন এক কথায়। কেন না, যার 1984 সালে প্রথম যাদবপুর কেন্দ্রে হেভিওয়েট সিপিএমের প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে তার ক্ষমতায় প্রথম আসা, এবং কেন্দ্র সরকারের বহু সময় এমপি থাকাকালীন তিনি মন্ত্রীও ছিলেন। নারী কল্যাণ থেকে শুরু করে কয়লামন্ত্রী, রেলমন্ত্রীর মতন দপ্তর, সমস্ত তিনি সামাল দিয়েছেন, অর্থাৎ অভিজ্ঞতা। স্বাভাবিকভাবে একজন, তার যে লড়াই, আজকে দীর্ঘ 34 বছরের যে জগদ্দল পাথরকে তিনি সরাতে পেরেছেন। বাংলার অপশাসন, খুন, ধর্ষণ, সেই সময় দুর্নীতি বা যা কিছুই, আপনাদের এখন তো ক্যামেরা অনেক স্ট্রং, সেই সময় কিন্তু ছিল না। অনেক ঘটনা আমরা ঘটে যাওয়ার পর, আমরা বানতলা, ধানতলা, সিঙ্গুর, নন্দীগ্রাম তো আমরা পরে এসছি, কিন্তু অনেক ঘটনার সাক্ষী এই মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, 34 বছর শাসনকালের একজন বিরোধী নেত্রী, তিনি রাইটার্স বিল্ডিংয়ে যখন যাচ্ছেন তাকে চুলের মুঠি ধরে বের করে দেওয়া হচ্ছে, এই হচ্ছে। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে ভারতবর্ষের ইতিহাসে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নয়, ভারতবর্ষের এই সময়ের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সমীরবাবু, আমি ইন্টারাপ্ট করি। আপনি 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 একজন অধ্যাপক হয়ে কেন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন? আপনি বলছিলেন অবশ্যই তৃণমূল কংগ্রেস মানেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 2011 ক্ষমতা আসার পর 2024-এ দাঁড়িয়ে দুর্নীতির পাহাড়। সমীরবাবু, কোথায় দুর্নীতি নেই আপনি আমাকে বলুন। শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে সব ক্ষেত্রে দুর্নীতি 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 আর দুর্নীতি। তো যদি আজকে মানুষ তাকে নির্বাচিত করছে, আপনি আমায় বলবেন অবশ্যই মানুষ তো ভোট দিচ্ছে, তাহলে এরকম দুর্নীতিগ্রস্ত অবস্থায় একটি সরকার, আপনি কোন অ্যাঙ্গেলে তাকে ডিফেন্ড করবেন সমীরবাবু? দেখুন, কোনো রাজনীতিতে, যেহেতু আপনি দুর্নীতি কথা বললেন, কোনো রাজনীতিতে তারা নীতি নিয়ে এগিয়ে যায়, সেটা তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি, কংগ্রেস, যাই হোক না কেন, সবাই নীতি কিন্তু মানুষের কাজ করা, মানুষের সেবা করা। স্বাভাবিকভাবে এখানে একটা সমাজ ব্যবস্থা, এর মধ্যে আপনি বলেছেন মানে একটা নীতির ব্যাপার আছে, ন্যায়। এই জিনিসটা তৈরি করে তারা, যারা কিন্তু ইলেকটেড মেম্বার হয়ে, সেটা মন্ত্রী হতে পারে, নেতা হতে পারে, তারা কিন্তু একটা আইনসভা তৈরি করে কিন্তু বিভিন্ন ধরনের স্টেপ নেয়, যারা সমাজের মানুষের কল্যাণে কাজে লাগবে এমন কিছু কাজ। সেইটা কিন্তু সেই নীতিতে আমরা সবাই বিশ্বাসী।
সেই নীতি থেকে কেউ কেউ যদি দুর্নীতি তারা যে জানে না এমন নয়, দুর্নীতি কিন্তু জানে যে এটা খারাপ জিনিস, তা সত্ত্বেও সেই মোহেতে তারা নিমজ্জিত হয়। সে দায় দায়িত্ব কর্তব্য বিবেক সেটা কিন্তু যারা করে তাদের, এটা কোনো রাজনৈতিক দলের হতে পারে না। কারণ রাজনৈতিক দল তারা যখন শাসনে আসে তারা মানুষের প্রো পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপলের কাজ, বেশ বেশ বেশ, মানুষের পরিষেবা, মানুষের উন্নয়ন। এই যে আপনি হয়তো একটু পরে আরজিকর যেহেতু এখন খুবই বার্নিং ইস্যুস, আপনি আসবেন, এখানেও দারুণ দারুণ কিছু মানুষের সত্যিকারের জিনিস লুকিয়ে আছে, যেটা সরকারের দৃষ্টিভঙ্গি কিন্তু আপনি দুর্নীতি দিয়ে বলতে পারেন যে কেন এত দুর্নীতির কথাগুলো এসছে। আপনি যদি লক্ষ্য করেন 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর 2014 সালে সারদাকাণ্ড প্রথম আসে, তখন লোকসভার ভোট ছিল। আপনি মানুষ কিন্তু বিশ্বাস রেখেছে তৃণমূলের উপরে। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষ কিন্তু চেনে জানেন যে তার দৃষ্টিভঙ্গি, তার মানবিক, তার লড়াই, তার কাজ করার প্রতি মুহূর্তে যে একটা ইচ্ছা, সেটা সব জনগণের জন্য। কিন্তু আজকে সেই মুখ্যমন্ত্রীকে শুনতে হচ্ছে দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সমীরবাবু, এটা কারা বলছে? এরা সেই দলই বলছে যেই দল বাংলাতে ঘাঁটি গাড়বে বলে দিল্লি প্যাসেঞ্জারি, শুধু প্রধানমন্ত্রী নয়, স্বরাষ্ট্রমন্ত্রী সহ দিল্লির সমস্ত কাজ ফেলে সারাক্ষণ বাংলায় বসে আছে। কিসের জন্য? যেন তেন প্রকারেণ ক্ষমতা। কিসের ক্ষমতা? সেই রাজনৈতিক দল যারা মানুষকে বলেছিল আমরা এলে বছরে 2 কোটি করে চাকরি, 15 লক্ষ টাকা করে দেব, এখন তারা বলছে কে কি খাবে, কে কি বলবে, কে কি পড়বে, অর্থাৎ সাম্প্রদায়িক ভেদাভেদ, মেরুকরণের রাজনীতি। আমরা কিন্তু সংবিধান বলুন, গণতন্ত্র বলুন, সবাই কিন্তু মনে করি আমাদের নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বেশ, আমরা কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, জেন্দা বেস্তা ত্রিপিটক অর্থাৎ গ্রন্থ সাহেব ত্রিপিটক, আমরা সকল ধর্মের মানুষের যে ঐক্যের মধ্যে। আর এখন আমরা সেই দলের মুখে শুনছি সনাতনী হিন্দু। হিন্দু আমি নয়, আপনি নয়। কোথায় লেখা ছিল সংবিধান যখন তৈরি হয়? বি.আর. আম্বেদকরের কোথাও বলা ছিল? কথা বলছেন যাকে ইন্ডিকেট করছে, হ্যাঁ, আপনাদেরই তো দলের প্রোডাক্ট। এইটা কিন্তু দলের প্রোডাক্ট বলে সে খারাপ কাজ করলে আমি তাকে সমর্থন করব, তাই জন্য মানুষ করেনি। ভালো করে বুঝতে হবে, কোনো খারাপ জিনিসকে মানুষ যখন বর্জন করবে তখনই কিন্তু একটা রাজনৈতিক দলের ফায়দা গর্জনের মধ্যে ওঠে। বেশ, এইটা মাথায় রাখতে হবে। বেশ, আপনি গর্জন করছেন যা, আপনি বর্ষণ করছেন তেমন নয়। তার মানে কোথাও নীতি থেকে, আপনার ভাবনা থেকে আপনি সরে দাঁড়াচ্ছেন। মানুষ কিন্তু গণতন্ত্রের শেষ কথা বলে, এবং বাংলার মানুষ রাজনৈতিক অত্যন্ত সচেতন। আপনারা বলতে দেন, বিরোধীরা তো সবসময় 100% ভোট দিতে। আপনার এখানে তো বুলডোজার সিস্টেম নেই, এখানে এনকাউন্টার নেই। এখানে আমি বারবার বলছি যে আপনি মানুষকে কথা বলার যে বাক স্বাধীনতা রুদ্ধ করেন না। আপনি যখন হাতরাসের, আপনি একজন সাংবাদিক বলি আমাকে বলতে হচ্ছে, হাতরাসের ঘটনাটা একজন সাংবাদিক সামনে নিয়ে এসেছিল, ওই বর্বরচিত ঘটনা, ঠিক, তার কি পানিশমেন্ট হয়েছিল ইউএপিএ অ্যাক্ট দিয়ে, রাইট, আপনি ভাবতে পারবেন না। গোরক্ষপুরের এক ঘটনায় অক্সিজেনের অভাবে শিশু মৃত্যু ঘটছিল, একজন সাংবাদিক ডক্টর কাপিল খান, এই কথাগুলো না সেন্দে ওঠে। কেন আমি বিরোধিতা করছি একটা রাজনৈতিক দলে? তাদের দৃষ্টিভঙ্গি হয়ে গেছে ধর্ম। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কর্ম, স্বাস্থ্য, শিক্ষা, কর্ম, মানুষের অন্ন সংস্থান। কিসের জন্য আজকে লক্ষ্মীর ভান্ডার এত জনপ্রিয়? কিসের জন্য আজকে বিশ্বশ্রী, কন্যাশ্রী হয়েছে? মানে কন্যাশ্রী, বিশ্বশ্রী। বিরোধীরা বলছে এই কন্যাশ্রী, সবুজ সাথী বামফ্রন্টের আমলে ছিল, নামটা শুধু পাল্টেছে। বামফ্রন্টের আমলে ছিল, তাহলে বামফ্রন্ট আজকে কিছু না কিছু তার কাজের জন্য থাকতে পারত। বামফ্রন্ট আজকে ফসিল রাজনীতিতে শূন্য। মানুষ যদি বামফ্রন্টের আপনার কথাটাকে যদি ধরেই নেই, ঠিক ভোট পাচ্ছে, কিন্তু আজকে বিধানসভা শূন্য, লোকসভায় শূন্য। আজকে যারা কংগ্রেসদের মেরে খুন করে আজকে ধর্মতলার যে জায়গায় আজকে 21শে জুলাই তৈরি শহীদ দিবস, যাদেরকে মেরে, যাদের রক্তের উপরে রক্ত পিপাসু তাদের
ভাবনা চিন্তা। আমি বিশ্বাস করি না যে বামফ্রন্টের সব রাজনৈতিক তাদের চিন্তা ভাবনা সবাই খারাপ, কিন্তু আজকে কি সিঙ্গুরের যে সিস্টেমটা হয়েছিল, আপনি বলবেন শিল্পকে মেরে দেওয়া হয়েছে, না, জোরপূর্বক বলপূর্বক জমি নিয়ে নেওয়ার কারণ 700-300 জমির ব্যাপার ছিল, জোরপূর্বক নেওয়া, এই নেওয়ার মধ্যে ত্রুটি ছিল বলেই সুপ্রিম কোর্টের অর্ডার এসেছিল। আমরা কিন্তু শিল্পের বিরুদ্ধে নয়, শিল্প করতে জমি লাগবে, কিন্তু তার একটা প্রসেস আছে। বেশ বেশ। এই যে নতুনভাবে বর্তমান সরকার আগে জমির মালিকের সঙ্গে কথা বলে তাদের রাজি করে তাদের পাওনাগণ্ডা বুঝিয়ে ভবিষ্যৎ দেখিয়ে, তবে কারণ একটা মানুষের জমি মানে তার ভবিষ্যৎ, ঠিক, সে ফসলে হতে পারে, তার সার্ভিসে হতে পারে, তার বংশানুক্রমিক তার পরিবারের হতে পারে। মাটিকে বিক্রি যখন করবে তার নিজের সব জিনিসটা সে দেখে নেবে। আমরা ব্যাংকে কেন টাকা রাখি? আমরা উপার্জনের ব্যাংকে টাকা রাখার একমাত্র কারণ আমাদের ভবিষ্যতের জন্য। তো স্বাভাবিক শিল্প যদি হয় সেটা তো কর্মসংস্থান বৃদ্ধি হবে, এটা তো আমরাও স্বীকার করি। কিন্তু তুমি মানুষের বুকের উপরে, তার ভাবনার উপরে, তার সম্বলটার উপরে যখন, তার অনিচ্ছার উপরে যখন, এই জন্য ইচ্ছুক অনিচ্ছুক কৃষক শব্দটা ব্যবহার হয়েছিল। বেশ, আমরা একটু অফ টপিক কথা বলছি সোমেন বাবু। আমি যদি একটু আপনাকে এই দুর্নীতি নিয়ে, আপনি এক্ষুনি বললেন দর্শকদের সামনে যে দুর্নীতি মানে মোহ, মোহর জন্যই দুর্নীতি করে। আমার প্রশ্ন, আজ করে আমি যাচ্ছি, আমার প্রশ্ন, এই যে দুর্নীতি সর্বক্ষেত্রে শিক্ষামন্ত্রী জেলে রেশনে কেলেঙ্কারি নিয়ে প্রতিদিনই প্রায় ইডি রেড করছে, এই যে মোহ, এই মোহ কি একদিনে হয় সমীর বাবু? 2011 এটা 2024, 13 বছর ইজ আ লং টাইম, অনেকটা বড় সময়। সরকার কিংবা প্রশাসন কি জানেনি যে এত পরিমাণ দুর্নীতি হচ্ছে, এইভাবে দুর্নীতি হচ্ছে, এরা দুর্নীতি করছে? বলুন। এটা কিভাবে হয় জানেন তো, এটা সম্পূর্ণ নিজস্ব একটা ব্যাপার থাকে। ধরুন আমি একটা যখন ক্ষমতাবান ছিলাম, আমি আমার মতন করে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছি। যখন গভর্নমেন্ট পরিবর্তন হয় তখন সেই মানুষগুলো তাড়াতাড়ি রং পরিবর্তন করে গোপনে সেই সরকারের কাছে চলে আসে। একদমই ঠিক। যখনই চলে আসে তারা অনেক এক্সপিরিয়েন্স হিসেবে, দেখুন আপনি যখন একটা সার্ভিস করছেন, আপনার যতক্ষণ না রিটায়ারমেন্ট হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে আমি চাকরি থেকে সরাতে পারছি না, পারবেন না। তো স্বাভাবিকভাবে আপনি এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করেন। বেশ, এডুকেশন ডিপার্টমেন্টে ঘুঘুরু ভাষা ছিল, আছে, থাকবে, মানে বামফ্রন্ট আমল থেকে বলছেন 100%। কিভাবে চাকরি হতো? চিরকুটে হতো। কিভাবে পেত? সব কি ওই ইন্টারভিউ নিয়ে পরীক্ষার ব্যবস্থার মাধ্যমে? সোর্সের ভিতরে ভূত আছে। সেটাকে না সবসময় যে একটা সরকার মানে নিট অ্যান্ড ক্লিন, দেখুন সোনাতেও খাদ মেশাতে হয়। আমি দুর্নীতিকে সাপোর্ট করছি না, কিন্তু দুর্নীতি যারা করছে তাদেরকে সাবধান করছে। টাকা দিয়ে ডাক্তার হচ্ছে, দেখছেন না আজকে বিজেপি শাসিত ভারতবর্ষে যেভাবে নিট বা নেট কেলেঙ্কারি হয়েছে, কল্পনা কয়েক হাজার কোটি টাকা, আর ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভাবা যায়? এনডিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তার মাথায় যাকে ডিজিকে বসানো হয়েছিল, পরে চাপে পড়ে বাপ বলেছে সরাতে হয়েছে। কিন্তু দুর্নীতি সব জায়গায় আছে। পশ্চিমবাংলা কিন্তু মঙ্গল গ্রহে নয়, এই ভারতবর্ষের মধ্যেই একটা রাজ্য পশ্চিমবঙ্গ, যেমন অন্যান্য রাজ্যে দুর্নীতি আছে তেমনি বাংলাতেও আছে। সেটাকে কিভাবে সচেতনতা বাড়িয়ে তার শাস্তিমূলক ব্যবস্থা যদি কড়াকড়ি, সংশোধন হচ্ছে না কেন? সংশোধন হবে মানুষকে। আজকে যদি দুর্নীতি হয়েও থাকে সমীর বাবু, সেটা যদি জনসমক্ষে এসে বলা যে এটা ভুল, যেটা আপনি বলছেন, এই সরকার কেন করে না সেইটা? এইবার আপনাকে বলি, আপনার দেখবেন দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা দেই না। যখন দাঁতটা নড়ানড়ি করে বা দাঁতে পোকা লাগে তখন আমরা কিন্তু ডাক্তারের কাছে ছুটে যাই। আমরা জানি কিন্তু আমি যা করছি এটা দাঁতের পক্ষে ক্ষতিকর। আমরা অনেক কিছু জেনে না জানার ভান করি, বেশ, আবার অনেক সময় প্রশ্রয় দিই। এই দুটো কিন্তু, এই শব্দগুলো কিন্তু মাথায় রাখবে। আমি একটা মানুষ যখন জন্মেছিলাম, আমি কিন্তু আকাশ বাতাস সবাইকে নিয়ে চলেছি। আমার ছোট থেকে বড় হওয়াটার মধ্যে কিন্তু পাপ ছিল না। বেশ, কিন্তু সমাজ যখন আস্তে আস্তে বড় হতে হতে তার মধ্যে ভালো মানুষ থাকবে, খারাপ মানুষ থাকবে, দুষ্কৃতি থাকবে, সমাজসেবী থাকবে। এখান থেকেই তো স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী থেকে সবাই আমাদের স্বাধীনতা সংগ্রামী থেকে, আমার বাংলার মাটি থেকে আমার গর্ব হয় না ক্ষুদিরামের জন্য? তাহলে কি ইংরেজ যখন শাসন করেছিল তারা কি এইটুকু বোঝেনি এইসব ভালো মানুষকে সম্মান দেওয়া উচিত ছিল?
কিন্তু দেশমাতৃকা ভালোবাসতে হবে, এই সরকারকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে। ভালোবাসলে দেখবে একটা আত্মত্যাগের ব্যাপার। আমার উত্তরটা উত্তর সবসময় আসবে এক জায়গায়। আপনি যখন দুর্নীতির কথা বলবেন তখন আপনাকে দুর্নীতি মানে সব অভিযোগ মানে সব সত্য নয়। তাই যদি হতো, আপনি রিসেন্ট, আপনি যেহেতু সংবাদ মাধ্যমে আছেন, তৃণমূল মানেই চোর সাজিয়ে দেওয়া হচ্ছিল। আপনি সারদা কাণ্ডে আপনি একটা দারুণ কথা বললেন, সে তো এখন অন্য দলে, আমি বিষয়টা তা না। সেখানে একটা এথিক্স কমিটি হয়েছিল, কাজই হয়নি। তারপরে নারদা কাণ্ড এলো, নারদ কাণ্ড এলো 2016 সালে। সবটাকেই দেখুন, একটা দলকে শুধু কালিমালিপ্ত কালিমালিপ্ত কালিমালিপ্ত, মানুষ উত্তর দিচ্ছে। আপনি যখন একটা সিস্টেম চালাবেন তাহলে জনগণের সমর্থন লাগবে। তাহলে সেই সমর্থন কেন একটা, আপনি তো দুর্নীতিগ্রস্ত তৃণমূল বলেই দিচ্ছেন, বা তৃণমূল দলটা দুর্নীতিতে ভরে গেছে বলে দিচ্ছেন, কিন্তু দলটা সেটা জিরো টলারেন্স, কোনো দুর্নীতিকে মানছে না। আপনি দেখবেন একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, যেখানে শম্ভুনাথ কাউত থেকে শুরু করে বেশ কিছু, ইভিন আরাবুল, যখনই কিছু, পার্থ চ্যাটার্জি দল থেকে তাকে সরিয়ে দেওয়া। এই যে যার নাম বললেন, আরাবুল ছাড়া আপনারা ভাঙড় জিততে পারতেন? এইটা ভুল কথা। দেখুন, মানুষকে যখন সুযোগ দেওয়া হয়, তাকে যখন সাপোর্ট দেওয়া হয়, তখনই সে নেতা তৈরি হয় মানুষের আশীর্বাদে। বেশ, যখন সে কোনো খারাপ কাজ সত্যি যদি করে থাকে, মানুষই কিন্তু তাকে সরিয়ে দেবে। আপনি তাকে কিছুক্ষণ রেস্টেন করতে পারেন। আপনাকে মাথায় রাখতে হবে, আমরা প্রত্যেকটা মানুষই সবসময় ভালো ভালো আরো ভালো হতে চাই। আমাদের চাহিদার কিন্তু শেষ নেই। আমি একটা নির্দিষ্ট ধরুন বেতন পাই, বেশ, আমি তারপরে যদি দেখি আমার সুযোগ এসছে, আমি কেন আর একটু বড় লোক হব না? আমার চাহিদা যখন আমার নির্দিষ্ট জায়গা থেকে বেশি মনে হবে, তখন কিন্তু মানুষ এই পথ থেকে ওই পথটা বেছে নিতে পারে। এই যখনই বেছে নিচ্ছে, গোপনে বাড়ছে। ধরুন আপনার সাথে আমি গল্প করছি, বড় বড় বানিয়ে দিচ্ছি, কিন্তু আমি যদি অন্য জায়গায় গিয়ে ঠিক বিপরীত কাজটা করি, আপনার কাছে সেই তথ্য নেই। যখন আমি ফেলে ফুঁকে উঠলাম, তখন জনসমক্ষে আমি এলাম। এটা রাজনীতিতেও আছে, সব রাজনীতিতে। আপনি বলুন, অজিত পাওয়ারের নাম বলছে, যে প্রধানমন্ত্রী অজিত পাওয়ারকে ভোটের আগে চোর 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 বলছে, প্রায় ৭৩,০০০ কোটি টাকার যার নামে দুর্নীতি, সেই অশোক চাবন বলুন, বিএসইএ দুরাপ্পা বলুন, আজকে যদি আপনি শিক্ষা দুর্নীতি বলছেন, কারা বলছে? বিজেপি বাজার গরম করছে। এই যে টেট কুন্ডু নামে যে পরিচিতি, বিশ্বজিৎ কুন্ডু, সে আমি ধরলাম তৃণমূলের ছিল, সে ৮৪টা ৮৫টা তার বাড়ির লোকের চাকরি দিয়েছে, আমি তর্কের খাতিরে ধরেই নিলাম। তাহলে তুমি যাকে চোর বলছো, সেই চোরটাকে তুমি নিচ্ছ কেন? তাহলে তুমি তো আদর্শবান নয়। তুমি যদি তোমার যুদ্ধক্ষেত্রে ভাড়াটিয়ে সৈনিক নিয়ে তুমি এগোতে চাও, তুমি কত দূর এগোবে? ওই জন্য ইসবার ২০০ পার হয়নি, ৭৭ থেকে বর্তমানে ৬৬। ইডি, সিবিআই, আইটি এইগুলোকে কাজে লাগিয়ে, ভয় দেখিয়ে মানুষ তো দেখুন, আমিও তো আমার ছেলে মেয়ে বাচ্চা সমাজে, ওগুলোকে বলছেন ওয়েপন, তাই তো? ওয়েপন হিসেবে কাজ করছে। তার থেকেও বড় কথা আপনি দেখবেন শান্তনুবাবু, প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা ব্যক্তির কিন্তু একটা আত্মসম্মান আছে। আপনি আমাকে কালিমালিপ্ত করে যদি দাগিয়ে দেন, প্রাথমিকভাবে প্রথম ইফেক্ট পড়ে আমার সংসার, আমার পরিবার। একদমই তাই, ঠিক। আমার রাজনীতি কিন্তু পরে। আপনি প্রথমে বললেন অধ্যাপক সমীর চট্টোপাধ্যায় তৃণমূলের একজন, না, আমি তৃণমূলের সমর্থক, আমি তৃণমূলের একজন মানে কি বলবো, তৃণমূল পন্থী, রাইট, সেটাই। আমি তৃণমূলের কোনো নেতা নই, আমি তৃণমূলের কোনো হরু নই। আমি তৃণমূলের ভাবনা চিন্তা সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস করতেন সেই থেকে। ভুলগুলো আপনি বলুন, যে ভুলগুলো এই যে আরজিকর নিয়ে আপনি বললেন, এই দেখুন, এই আন্দোলনকে আপনি সমর্থন করেন? প্রথম আমাকে বলুন, ডাক্তারদের যে আন্দোলন হচ্ছে, অনশন ধর্ণা থেকে শুরু করে সবকিছু, এই আন্দোলনকে আপনি সমর্থন করেন? একবারেই হ্যাঁ কি নাই বলুন? একবারেই না, করেন না। কেন করি না? কেন করি না বলুন? স্বাভাবিক। এইটা বলার পর এত জনগণ রাত জেগেছে, ভোর জেগেছে, সারাক্ষণ অনশনে বসে আছে, তারা তো একবারে হই হই রই রই, আমাকে পাগলও বলতে পারে, আমাকে যা ইচ্ছা বলতে পারে, কেন তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না? আমি ভাই প্রথম কথা বলি, ডাক্তারের মৌলিক কাজ কি? আপনাকে আমাকে পরিষেবা দেওয়া। একদমই তাই। তাহলে সরকারি হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর কোড আনকোড যেভাবে, আপনি নিজে বুম নিয়ে গিয়ে দেখতে পারেন, যেভাবে সাধারণ মানুষ, বাংলা যারা অর্থনৈতিকভাবেও তারা পারবে না, সেই সব দরিদ্র মধ্যবিত্ত মানুষরা কিন্তু হসপিটালে ভিড় করে। তাদের চিকিৎসা পরিষেবা কি ছিল, কি হয়েছে? আজকে স্বাস্থ্যসাথী কোনোদিন ভাবতে পেরেছেন?
সরকারি জায়গাতে তো ফ্রি চিকিৎসা, বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে, ফ্রি প্রাইস মেডিসিন। ঠিক ঠিক, ফেয়ার এই যে ভাবনা, আমি বলছি না, কিন্তু আপনি একটা হিসাব রাখুন, কেন্দ্র সরকার চলে আসে শব্দটা। দেখুন, আমরা ফেডারেল স্ট্রাকচারে বাস করি, একটা রাজ্য, তাহলে ফেডারেল স্ট্রাকচার যুক্তরাষ্ট্রীয় কাঠামে যেই সরকারে থাকুক দিল্লিতে, তার দায় দায়িত্ব রাজনীতির ঊর্ধ্বে সমস্ত রাজ্যকে বেশ তাদেরকে হেল্প করা। বেশ, কেন আমাদের হাতে তো রিজার্ভ ব্যাংক নেই, টাকা ছাপানোর মেশিন নেই, আমাদের হাতে বাংলার মানুষের সমর্থন আছে, আশীর্বাদ আছে, ভালোবাসা আছে। এবার যেটা আমার প্রাপ্য হকের টাকা, এই মুহূর্তে বাংলার হকের টাকা 1,70,000 কোটি টাকা দেনা পাওনা। 100 দিনের কাজ, দেখুন মনরেগার আইন অনুযায়ী 2006 সালে মনরেগার যে ভাবনা, মনমোহন সিং প্রধানমন্ত্রী, কংগ্রেস, সেই সময় মনরেগা তৈরি করা হয়েছিল যে একেবারে হতদরিদ্র মানুষ যারা কাজ পায় না তাদেরকে এই 100 দিনের কাজ, 27 নম্বর ধারায় তাদের অধিকার 100 দিনের কাজ, সেটাও বন্ধ করে দিয়েছে 2021 থেকে আর 24। না আমি আপনাকে আমাকে জিজ্ঞেস বলতে করলাম, হচ্ছে, আমি আসবো, দুর্নীতি কোথায় লুকিয়ে থাকে, কেন দুর্নীতি হয় সেটাও জানতে হবে। না আমি আসবো, আমি আপনাকে জিজ্ঞেস করলাম আন্দোলন নিয়ে। হ্যাঁ, আন্দোলন। আপনি যাদবপুর ইউনিভার্সিটির একজন অধ্যাপক, হ্যাঁ। আপনি আপনার কর্মস্থলে সুরক্ষিত? একবারে শুনুন, না আপনি সুরক্ষিত কি সেটা বলুন। না না, অবশ্যই সুরক্ষিত তো। তাহলে ডাক্তাররা যদি সুরক্ষিত না থাকে, কিভাবে তারা গিয়ে সেখানে, আপনি দেখেছেন দুর্নীতির জন্য 31 বছরের একজন লেডি ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তারপর আপনি বলছেন আন্দোলনকে আমি সমর্থন করি না? আবার বলছি, আপনি দুটোকে এক গুলিয়ে দিচ্ছেন। লেডি ডাক্তারের ধর্ষণ এবং খুন অত্যন্ত পৈশাচিক, অমানবিক, এর কোনো ভাষা হয় না। বেশ বেশ, সে যার বাড়িরই, তাহলে আপনি নিন্দা করছেন? ঘটনার নিন্দা তো মুখ্যমন্ত্রী প্রথম দিনই একদম উনি ফাঁসি চেয়েছেন। ফাঁসি চেয়েছেন উনি ঝাড়গ্রামে, দুদিন আগেই বুদ্ধবাবুর মৃত্যু, তারপরেও তাকে সেই জায়গায় যাওয়া এবং ঝাড়গ্রামে একটা প্রোগ্রামে তাকে যেতেই হবে, পূর্ব পরিকল্পিত অনুষ্ঠান ছিল, সেখানে বসেই খবর পায়। টোটালি তার প্রতিক্রিয়া প্রথম এই ধরনের ঘটনা, এই হচ্ছে যে কাকে বলে রাজধর্ম, কাকে বলে গুড অ্যাডমিনিস্ট্রেটর, যেই রাজনীতিক হতে পারছে, যদি তৃণমূল, যে রাজনীতির আগে না, তোমার আপনি আচরি ধর্ম, যা কর্ম তার ফল পেতে হবে। যে পৈশাচিক ঘটনা, অমনে সঙ্গে সঙ্গে একজন প্রধান, রাজ্যের প্রধান, তার প্রথম প্রতিক্রিয়া প্রথম হচ্ছে তার ফাঁসি চাই। ফাঁসিরও তো পদ্ধতি আছে, নিশ্চয়ই হবে, দোষ করলে তা পারে। তারই প্রশাসন 24 ঘন্টার মধ্যে, 9 তারিখের ঘটনা, 9 তারিখ 10 তারিখে সঞ্জয় রায় নামে একজনকে অ্যারেস্ট করা হলো, সিভিক ভলেন্টিয়ার। বাবু আবারও বলছি, যেই হোক, আমি বলছি না যে আপনি এত বড় সমাজে সবাই ভালো হলে সবাই তো তাহলে ঈশ্বর প্রদত্ত হতো। মানুষের মধ্যেই একটা আরেকটা কিন্তু ভেতরে থাকে অন্য সত্তা। বেশ, এবার আপনি যেই, সে তো ভলেন্টিয়ার, এই মানুষ তো আফটার অল, সে যেটা করেছে সেটা পৈশাচিক কাজ, অমানবিক কাজ, হিংস্রতার শেষ নেই। আমি তার বিরোধী, ঘটনাটার বিরোধী। তাকে ধরল কে? কলকাতা পুলিশ। 4 দিন সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, মা বাবা, যেই সন্তান চলে গেছে অভয়া, তার বাড়ি ছুটে গেছেন একজন মুখ্যমন্ত্রী, গিয়ে সমস্ত কিছু ভাবে কথা বলেছে। এই যে, আর ঠিক 2 দিন আগে, আমি মনে করি আপনি বলতে দেবেন, ঠিক 2 দিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, তাকে ইমেল করে তার বাবা মা তার সাক্ষাৎ চেয়েছিলেন। কিরকম অমানবিক বলে এটাকে, একবারে কোড আনকোড অমানবিক। তিনি ঠিক আছে, পূর্ব পরিকল্পিত শিডিউল, তিনি এসছেন, ব্যস্ততা, হয়তো দেখা নাই বা হলো, একটা ফোন করতে পারতেন, আজকালকার যুগে ভিডিও কনফারেন্স করতে পারতেন। পেয়েছেন? আপনারা বুম নিয়ে গিয়ে অভয়ের বাবা মাকে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করতে হবে, যার গেছে সেই জানে তার দুঃখ কষ্টটা কি। ডাক্তারবাবুরা যে আন্দোলনে নেমেছে, প্রশ্ন, অনশন শুরু করেছে, ত্রুটি তো ছিলই, ত্রুটি ছিল বলেই তো সিবিআইয়ের জালে পরপর মানুষ আসছে। সরকারি হয়তো সেটা পারতেন, তার প্রশাসন পারতেন, সময় চেয়েছিলেন, কিন্তু কোর্টের ভার্ডিক্ট, সুপ্রিম কোর্ট সুমোটো নিয়েছিল। বেশ স্বাভাবিকভাবে দুটো কথা বলবো, অনশন চলছে, সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে যে সরকারি যেহেতু ডাক্তার, ওরা যে অনশন করছে ওই পথ থেকে বেরিয়ে আসতে হবে। কেন আসতে হবে? কারণ ওরা তো মানুষের সেবায় নিয়োজিত। তাহলে তারা অনশন করছে, অনশনের আগে যখন কর্মবিরতি, ভালো করে মনে রাখুন,
সেই সময় কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা চলছে, কিন্তু তাদের অ্যাবসেন্স হচ্ছে। সুপ্রিম কোর্ট বলছে কাজে ফিরে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতা দেখুন, সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও আমি কোনো স্টেপ নেবো না বলেছেন উনি, তাই তো? আরে ডাক্তারদের এগেইনস্টে আমি কোনো উড়িষ্যা বলুন, উত্তরপ্রদেশ বলুন, এই যে এজমা জারি করে রাইট জরপুর, কেন জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী 1983 সাল, সেই সময় এই ডাক্তারদের আন্দোলনকে কেন্দ্র করে উনি বল প্রয়োগ করে আন্দোলন তুলে দিয়ে দেননি। একদমই তাই। আজকে তার দলের সমর্থকরা আরজি করের নামে বাবা গেল আর একটা দল তো দাবি এক দফায় এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ। একটু ভাববেন সমীরবাবু, আমাদের সময় কম, আমরা নিশ্চয়ই বিশাল ইতিহাস অন্য একটি পর্বে আপনাকে নিশ্চয়ই আমরা আসতে পারবো। এক কথায় আমি জিজ্ঞেস করি, এক কথায়, আমাদের সময় শেষ, এক কথায় 13 তারিখ প্রভাব পড়বে 6টা উপনির্বাচনে? আপনারা কি ব্যাকফুটে? আমরা বারবার বলি, আমরা 2011 সালেও মানুষের আশীর্বাদ ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ ভোট দেয় আমাদের। আপনারা বলেন হয়তো এক সময়, কোনো সময়, যে এই দলের তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কিন্তু মনে রাখবেন, ওই পোস্ট যতক্ষণ, সূর্য কিন্তু সবাইকে আলো দেয়, বেশ বেশ বেশ, তাতে চাঁদও কিন্তু তার আলোয় আলোকিত হয়ে দেয়। মাথায় রাখবেন, একদম। আমরা সমর্থক হলেও মানুষের কাছে দায়বদ্ধ। তাদের আশীর্বাদ যদি সবকিছুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে থাকে, তাহলে 6-0-23 তারিখের অপেক্ষায় দুপুরবেলার মধ্যে আপনি খবর পেয়ে যাবেন। বেশ বেশ, আমরা নিশ্চয়ই সেদিকে তাকিয়ে থাকবো। অনেক ধন্যবাদ আপনার সময় ভালো থাকুন। আপনাদের অনেক প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। নীতি নির্ণয় না দুর্নীতি, এই মতো কিন্তু আমরা চালাতে থাকবো এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা আসবেন এবং তাদের বক্তব্য আপনারা শুনবেন এবং তারা কি বলতে চাইছেন, শাসক দল থেকে বিরোধী দল, সব ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন শুধুমাত্র ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। নমস্কার।